প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, মাধ্যমিক 2025 টার্গেট করেই ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সের ইউনিট পিরিয়ডিক টেবিলের আমরা পুরো অধ্যায়টি প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। আশা করি তোমাদের এই অধ্যায়ের বিষয়বস্তু বা যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেইগুলো অলরেডি তোমাদের পড়া হয়েছে। যদি পড়া হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে এবং আলোচনার সাথে সাথে নিজেরাও নিজে থেকে করার চেষ্টা করবে, তাতে তোমাদের আরও দক্ষতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই দেখো, অতি সংক্ষিপ্ত 1 মার্কের যে সমস্ত প্রশ্নগুলো হয় সেই সমস্ত যে প্রশ্নগুলো আগে আমরা দেখে নেব। ঠিক আছে, প্রথমেই 1 দাগের কোনো মৌলের পরমাণুতে 17টি ইলেকট্রন ও 18টি নিউট্রন আছে। কোন কণাটির সংখ্যা দ্বারা মেন্ডেলিভের পর্যায় সারণীতে মৌলটির অবস্থান নির্ণয় করা যায় না? মানে যে কণার সাহায্যে আমরা অবস্থান নির্ণয় করি না সেই কণাটার নাম চেয়েছে। আমরা জানি যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা বলতে আমরা বুঝি ওই মৌলের পরমাণুতে কটি ইলেকট্রন বা কটি প্রোটন রয়েছে সেই সংখ্যাকেই জানি। যেমন আমরা যদি ক্লোরিনকে নিয়ে আলোচনা করি তাহলে তার পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 17। অর্থাৎ আমরা এই ক্লোরিন পরমাণুর মধ্যে প্রোটন পেয়ে যাব 17টি এবং ইলেকট্রন পেয়ে যাব 17টি, তাহলে সমান সংখ্যক থাকবে। তাহলে প্রোটন এবং ইলেকট্রন এই সংখ্যার ওপর বেস করেই কিন্তু আমরা ওই ক্লোরিন পরমাণু বা যে কোনো পরমাণুকে পর্যায় সারণীতে তাদের বৃদ্ধি এবং কমের সাথে সাথে স্থান দেওয়া হয়। কিন্তু এখানে যে নিউটন সংখ্যা থাকে সেটা কিন্তু কোনোভাবেই আমরা পর্যায় সারণীতে ব্যবহার করব না তার সংখ্যাকে নিয়ে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা যেটা হবে তা হচ্ছে নিউট্রন সংখ্যা। আশা করি বোঝাতে পারলাম। ক্লিয়ার? এরপরে দেখো যে প্রশ্নটি যে রয়েছে 2 দাগের, যে ধরো দুটি মৌল, একটা হচ্ছে এ আর একটি বি, এদের পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া আছে 17 এবং আরেকটা দেওয়া আছে 20। ঠিক আছে, এবার ঘটনাটা হচ্ছে প্রশ্ন যে 1 নাম্বার দিয়েছে যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে এ ও বি এর অবস্থান নির্ণয় করো। অবস্থান নির্ণয় করতে বলেছে এবং দ্বিতীয়ত মৌল দুটি পরমাণু পরস্পর যুক্ত হয়ে অণু যদি গঠন করে সেই ক্ষেত্রে কি প্রকৃতি বন্ধন গঠিত হবে তা লিখতে বলেছে। তো এই সমস্ত প্রশ্ন 1 নাম্বার থাকলেও এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এই প্রশ্নগুলো করার আগে এই যে দুটো মৌল দেওয়া আছে এ এবং বি, ঠিক আছে, তো এদের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু তোমরা করে নেবে, তাতে করে তার অবস্থান এবং তার যোজ্যতা সম্পর্কে একটা ধারণা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, যেমন দেখো এর পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 17, অর্থাৎ ইলেকট্রন বহিস্তম কক্ষপথে 17টি আছে। এবার কোন কক্ষপথে কোনটা আছে সেটা আমরা দেখে নেব। কে কক্ষপথে 2টি থাকবে এবং এল কক্ষপথে থাকবে 8টি, তাহলে টোটাল 10 হয়ে গেল। কে এল এম, এবার এম কক্ষপথে থাকবে বাকি 7টি, তাহলেই তো 17টা হচ্ছে, তাই না? আর বি এর ক্ষেত্রে কে কক্ষপথে থাকবে 2টি, এল কক্ষপথে 8টি এবং এম কক্ষপথে 8টি আর এন কক্ষপথে থাকবে 2টি। দেখো 20 পারমাণবিক ক্রমাঙ্ক কার? ক্যালসিয়ামের ক্ষেত্রে, তাই না? তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ যে মৌলটি রয়েছে, এ যে মৌলটি, এই মৌলের দেখো শক্তিস্তর বা তার কক্ষক সংখ্যা যদি দেখি 3টি আছে। তাহলে আমরা বলতে পারি যে এরা তৃতীয় পর্যায়ের, এই মৌলটি তৃতীয় পর্যায়ের
এবং এর বহিস্তম কক্ষপথে কিন্তু 7টি ইলেকট্রন রয়েছে। তাহলে অষ্টক পূর্তির জন্য আরেকটি ইলেকট্রন দরকার, তাহলে আরেকটি ইলেকট্রন সে গ্রহণ করতে পারে। ঠিক আছে, তাহলে এর যোজ্যতা হয়ে যাবে 1। ঠিক আছে, এর যোজ্যতাটা 1 হয়ে যাচ্ছে, ভ্যালেন্সিটা। এবার এ মৌলের যদি আমরা শ্রেণীটা দেখি, এ তো পর্যায় পেয়ে গেলাম 3টি, শ্রেণী কত হবে? দেখো, সর্ববহিস্তম যে কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে সেটা কিন্তু 2-এর বেশি। আমরা কি জানি যে 1 বা 2 হলে সেটা 1 বা 2 হয় শ্রেণী, কিন্তু 1 বা 2-এর বেশি যখন হয়ে যাবে তখন কিন্তু আমরা এই যে তোমার পর্যায় সারণীতে যে 3 থেকে একদম 12 পর্যন্ত যে সন্ধিগত মৌল আছে সেগুলোকে বাদ দিতে হয়, তাহলে 10। ঠিক আছে, তো সেই 10 যোগ করে দিতে হবে শ্রেণী যখন নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এই 7-এর সাথে যদি আমরা 10 যোগ করে দিই তাহলে 17 নম্বর শ্রেণী হয়ে যাচ্ছে। তাহলে এ মৌলটি কোথায় অবস্থান করবে যদি দীর্ঘ পর্যায় সারণীর ক্ষেত্রে বলে, তাহলে তৃতীয় পর্যায়ের 7 নম্বর শ্রেণী। আর যদি মেন্ডেলিভের ক্ষেত্রে লিখো তাহলে বলে দেবে যে 7 রোমান অক্ষর 7 লিখবে এবং এ উপশ্রেণীতে। ঠিক আছে, পর্যায়টাও উল্লেখ করে দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর দেখো বিয়ের ক্ষেত্রে যদি আমরা আলোচনাটা এগিয়ে যাই, বিয়ের ক্ষেত্রেও একই রকমভাবে আমরা দেখে নেব কটি কক্ষ সংখ্যা রয়েছে। দেখো কে, এল, এম, এন, 3টি, এই 4টি, তাহলে এর পর্যায় হবে কত? 4 নাম্বার পর্যায়। এবং বহিস্তম যে কক্ষপথ এন, তাতে 2টি ইলেকট্রন রয়েছে। আমরা কি বললাম যে 1 বা 2 যদি হয় সেই ক্ষেত্রে শ্রেণী 1 বা 2 হবে। ঠিক আছে, এবার 2-এর বেশি যখন হয়ে যাবে তখন 10 যোগ করতে হয়, তাই না? তাহলে এখানে এই বি কিন্তু 2 নম্বর শ্রেণীতে অবস্থান করবে। যদি দীর্ঘ পর্যায় সারণীর কথা উল্লেখ করো তাহলে তোমরা বলে দেবে যে দীর্ঘ পর্যায় সারণীতে 4র্থ পর্যায়ের 2য় শ্রেণীতে অবস্থান করবে। যদি মেন্ডেলিভের এখানে বলে দিয়েছে মেন্ডেলিভের পর্যায় সারণী, তাহলে আমরা মেন্ডেলিভের পর্যায় সারণীটাকেই উল্লেখ করব। তাহলে এটা হয়ে যাবে যে 2A উপশ্রেণীতে অবস্থান করবে। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো এদের মধ্যে যদি যৌগ গঠন করে তাহলে যৌগটা কি প্রকৃতির হবে। দেখো এ তার বহিস্তম কক্ষপথে 7টি ইলেকট্রন নিয়ে আছে, আরেকটা তার ঘাটতি রয়েছে অষ্টক পূর্তির জন্য, এবং অষ্টক পূর্তি যদি হয়ে যায় সে কিন্তু নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো পরমাণুর ইলেকট্রন বিন্যাস লাভ পাবে এবং স্থিতিশীল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটি ইলেকট্রন নেবে। আর এখানে বি কি করবে? 2টো ইলেকট্রন সহজেই ত্যাগ করবে, করে দিয়ে ভিতরের যে এম কক্ষ রয়েছে তার অষ্টক পূর্তি রয়েছে, তাহলে 2টো ইলেকট্রন যদি বর্জন করে দেয় তাহলে কিন্তু সে অষ্টক সূত্র পূর্তি ঘটাবে এবং নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো পরমাণুর বিন্যাস লাভ করবে। তাহলে বি কিন্তু 2টো ইলেকট্রন ত্যাগ করবে। ঠিক আছে, সম্পূর্ণরূপে ত্যাগ করবে। তাহলে বি 2টো ইলেকট্রন কিন্তু ত্যাগ করবে। কাকে করবে? এখানে যেহেতু এ রয়েছে তাহলে এ কিন্তু ওই ইলেকট্রনগুলো কি করবে? গ্রহণ করে নেবে। ঠিক আছে, লুইস ডট দিয়ে যদি আমরা দেখি তাহলে এখানে একটা করে ঘাটতি থাকবে এর ইলেকট্রনের। ঠিক আছে, একটা করে ঘাটতি, তাহলে এই ইলেকট্রনটাকে সে এইখানে নেবে। একই রকমভাবে এই ইলেকট্রনটা আরেকটা এ নেবে, নেওয়ার পর এরা পরস্পর কিন্তু তড়িৎযোজী বন্ধন গঠন করবে। ঠিক আছে, এটা তাহলে পরস্পর কি গঠন করছে? তড়িৎযোজী বন্ধন গঠন করছে। B2+ হয়ে যাবে আর B2+ হয়ে যাবে A- আর A-, অর্থাৎ এখানে বলতে পারি সংকেতটা যদি বলা হয় যে BA2 হবে এবং এদের বন্ধনের প্রকৃতিটা হবে তড়িৎযোজী। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ক্লিয়ার? যদি মনে হয় যে বুঝতে পারছো না আরেকবার রিভার্সে ভিডিওটা দেখে নেবে। ওকে, তারপরে দেখো 3-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, মেন্ডেলিভের পর্যায় সারণীর 3য় পর্যায়ে প্রথম পর্যায় অপেক্ষা কটি মৌল বেশি থাকবে? 6টি মৌল বেশি থাকবে। এরপর আসছে 4, A, B, C মৌল 3টির পারমাণবিক সংখ্যা 3, 11, 19।
মেন্ডেলিফের পর্যায় সারণীর তিনটির অবস্থান কোন শ্রেণীতে এবং এদের মধ্যে কোনটির ধাতব গুণ সবথেকে বেশি এবং বি এর সঙ্গে ক্লোরিনের সমযোজী না তড়িৎযোজী বন্ধন গঠন করবে। ঠিক একই রকমভাবে তোমরা প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাস দেবে। ঠিক আছে, যদি আমরা এর ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে কে কক্ষপথে 2টি এবং এল কক্ষপথে 1টি। একই রকমভাবে বি এর যদি ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে কে কক্ষপথে থাকবে 2টি এবং এল কক্ষপথে থাকবে 8টি আর এম কক্ষপথে 1টি। একই রকমভাবে যদি সি এর দেখি তাহলে সি কক্ষপথে থাকবে, সি এর ক্ষেত্রে কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 8টি, এম কক্ষপথে 8টি, ঠিক আছে, এবং এন কক্ষপথে 1টি। তাহলেই তো 19 ঘটছে, তাই না? এইভাবে করে দেবে। এবার এদের যদি অবস্থান বলি তাহলে এখানে অবস্থান অনুযায়ী মেন্ডেলিফের যে 3টি শ্রেণীতে অবস্থান বলেছে, তো প্রথম ক্ষেত্রে দেখো এরা যদি সবকটার ক্ষেত্রে দেখি বহিস্তম কক্ষপথে 1টি করে কিন্তু এদের ইলেকট্রন রয়েছে। দেখো সবকটার ক্ষেত্রে বহিস্তম কক্ষপথে 1টি করে ইলেকট্রন রয়েছে, তাহলে এটা 1 নম্বর শ্রেণীতে এরা অবস্থান করবে। মেন্ডেলিফের পর্যায় সারণী যদি বলে দেয় তাহলে তখন কি করবে, 1 রোমান অক্ষর 1 এ শ্রেণী উপশ্রেণীতে অবস্থান করছে। ক্লিয়ার? এবার এখানে বলেছে বি এদের মধ্যে কোনটি ধাতব গুণ সব থেকে বেশি। কোনো একটা পর্যায় সারণীর শ্রেণীগত দিক থেকে যদি ওপর থেকে নিচের দিকে যাওয়া যায় তাদের কিন্তু ধাতব গুণটা বৃদ্ধি পেতে থাকে। তাহলে এই ক্ষেত্রে সিটা দেখো নিচের দিকে অবস্থান করেছে, প্রথমে এ, তারপর বি, তারপর সি অবস্থান করেছে। ঠিক আছে, একই শ্রেণীতে অবস্থান করেছে, 1A শ্রেণীতেই অবস্থান করেছে। তাহলে সব থেকে নিচে কোনটা অবস্থান করছে, সি। তাহলে সিটা হয়ে যাবে সব থেকে বেশি ধাতব গুণ সম্পন্ন। বোঝা গেল? এবার যেটা বলেছে যে বি মৌলটা যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, এই বি যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তাহলে কি ধরনের বন্ধন গঠন করবে, তড়িৎযোজী বন্ধন করবে। কারণ এর বহিস্তম কক্ষপথে 1টি ইলেকট্রন আছে, এই 1টি ইলেকট্রনকে সে বর্জন করে দিয়ে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো পরমাণুর ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইবে। তাই একটি ইলেকট্রন সম্পূর্ণরূপে বর্জন করবে ক্লোরিনকে, এবং ক্লোরিনের শেষ কক্ষপথে 7টি ছিল, সে একটা গ্রহণ করে অষ্টক পূর্ত ঘটবে। তাহলে বি এবং সিএল এদের মধ্যে যদি লুইস ডট আমরা দেখি তাহলে কিন্তু বি থেকে একটা ইলেকট্রন চলে যাবে কোথায়, ক্লোরিনের পরমাণুর বহিস্তম কক্ষপথে। ফলে বি প্লাস হবে এবং সিএল মাইনাস হবে, এরা পরস্পর তড়িৎযোজী বন্ধন গঠন করবে। আশা করি বোঝাতে পারলাম। ক্লিয়ার? এরপরে দেখো 5-এর দাগের যে প্রশ্নটি যে রয়েছে, মেন্ডেলিফের পর্যায় সারণীর কটি পর্যায় আছে? 7টি পর্যায় আছে। 6 মেন্ডেলিফের পর্যায় সারণীর আধুনিক ভাষ্যরূপ কটি পর্যায় এবং কটি শ্রেণী রয়েছে? তো এখানে তোমরা অবশ্যই জানো যে 7টি পর্যায় এবং 9টি শ্রেণী রয়েছে। ঠিক আছে, এবং 16টি উপশ্রেণী সহ। এটা না দিলেও হবে, তোমরা দিয়ে দিবে 7টি পর্যায় এবং 9টি শ্রেণী। এরপর 7-এর দাগের দেখো, পর্যায় সারণীতে কোন মৌলটিকে দুষ্ট মৌল বলা হয়? আমরা সকলেই জানি হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়। তারপর আসছি 8, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কটি পর্যায় ও কটি শ্রেণী আছে? তখন বলবে 7টি পর্যায় 8টি শ্রেণী। ভালো করে লক্ষ্য করে দেখো, মেন্ডেলিফের আধুনিক ভাষ্যরূপে কটি পর্যায় ছিল? 7টি। এখানে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কটি পর্যায়? 7টি। পর্যায় সংখ্যা সেম থাকবে, দীর্ঘ পর্যায় সারণীতেও সেম থাকবে, কিন্তু এখানে লক্ষ্য রাখবে শ্রেণী সংখ্যা কিন্তু পরিবর্তিত হচ্ছে। যেটা মেন্ডেলিফের পূর্বের যে সারণী যেটা ছিল সংশোধনের আগে, সেটাই কিন্তু নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়নি, তাই 8টি শ্রেণী ছিল। নিষ্ক্রিয় গ্যাস যখন আবিষ্কার হয়ে গেল, অর্থাৎ নোবেল গ্যাস যেগুলো, সেগুলো আবিষ্কার হওয়ার পর 0 শ্রেণীতে অবস্থান করছিল তারা, ফলে শ্রেণী সংখ্যাটা হয়ে যাবে 9টি তখন। বোঝা গেল? এরপর 9 দেখো, পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলির
মধ্যে কোনটির আয়নীয় ভর শক্তি সর্বোচ্চ হবে? হিলিয়ামের ক্ষেত্রে। তারপর পর্যায় সারণীর কোন পর্যায়ে ধাতু, অধাতু, ধাতুকল্প সবকটাই বর্তমান থাকবে? চতুর্থ পর্যায়ের ক্ষেত্রে সবকটাই বর্তমান থাকবে। ক্লিয়ার? তারপর দেখো, তারপরে যে প্রশ্নটি যে রয়েছে, দীর্ঘ পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে কটি মৌল আছে? মোট 8টি মৌল আছে। এরপর আসছি 12, দীর্ঘ পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে শেষ মৌলটি কোন গ্রুপে অবস্থান করবে? 18 নম্বর গ্রুপে অবস্থান করবে, অবশ্যই এটা দীর্ঘ পর্যায় সারণী অনুযায়ী। 13, দীর্ঘ পর্যায় সারণীর প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটির নাম কি হবে? হিলিয়াম। এরপর 14টা দেখো, দীর্ঘ পর্যায় সারণীতে কটি শ্রেণী আছে? 18টি শ্রেণী আছে এবং 7টি পর্যায় আছে। এরপর 15 দেখো, এক্স ওয়াই জেড মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 7, 10, 11। দীর্ঘ পর্যায় সারণীতে ওয়াই মৌলের অবস্থান কোথায় হবে? এবং এদের মধ্যে কোনটির অপরা তড়িৎধর্মিতা সবচেয়ে বেশি হবে? ঠিক আছে, মানে অপরা তড়িৎধর্মিতা বলতে তড়িৎ ঋণাত্মকতাকে বলতে চেয়েছে। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা অপর নাম তো অপরা তড়িৎধর্মিতা, তাই না? আর কি, এক্স এর দুটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করলে সমযোজী না তড়িৎযোজী বন্ধন গঠন করবে? তো এই ক্ষেত্রেও আমরা কিন্তু এদের ইলেকট্রন বিন্যাসটাকে লিখে নেব প্রত্যেকটার। এক্স এর ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস দেখি, কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে তোমার 5টি। ওয়াই এর ক্ষেত্রে যদি দেখি, কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 8টি। এবং জেড এর ক্ষেত্রে যদি দেখি, কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 8টি এবং এম কক্ষপথে থাকবে তোমার 1টি। ঠিক আছে, এবার এদেরকে দিয়ে আমরা আলোচনাটা শুরু করব। দেখো, এখানে প্রথমে যেটা বলেছে দীর্ঘ পর্যায় সারণীতে ওয়াইয়ের অবস্থান। ওয়াই দেখো, শেষ যে বহিস্তম কক্ষপথ এল, তাতে কিন্তু 8টি ইলেকট্রন রয়েছে। তাহলে এটার 8টি থাকার জন্য, অর্থাৎ 1 নয় 2 নয় 8 আছে, তাহলে 8-এর সাথে 10 যোগ করে দাও, 18 নম্বর শ্রেণী দীর্ঘ পর্যায় সারণীতে। তারপরে দেখো, এদের মধ্যে কোনটি অপরা তড়িৎধর্মিতা সবচেয়ে বেশি হবে? দেখো, অপরা তড়িৎধর্মিতা সব থেকে বেশি হয় হ্যালোজেন মৌলগুলোর ক্ষেত্রে। আর দেখো, এক্স যে মৌলটা রয়েছে সেটা কিন্তু বহিস্তম কক্ষপথে কত আছে? বহিস্তম কক্ষপথে 5, অর্থাৎ এটা 15 নম্বর শ্রেণীতে অবস্থান করেছে। ঠিক আছে, এবার 15, তারপর 16, তারপর 17। তাহলে এখানে দেখো 15টা 16-র কাছাকাছি। আর নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে আমি বলছি না, নিষ্ক্রিয় গ্যাস ওটা আলাদা চরিত্র দেখায়, নোবেল গ্যাস, তাই না? সেটার ক্ষেত্রে নয়, সেটা প্রযোজ্য হবে না। এখানে 17-র কাছাকাছি 15 আছে। তাহলে এখানে ওয়াইটাকে আমরা বলে দেব, মনে রাখার জন্য বলছি, 17-র কাছাকাছি 15 আছে, তাহলে ওয়াইটাকে আমরা বলে দেব এখানে, ওয়াই বলছি, এক্সটাকে আমরা বলে দেব এখানে অপরা তড়িৎধর্মিতা বেশি। কারণ যদি ওয়াইয়ের কথা বলি, ওয়াইটা হবে নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস এবং জেডটা হয়ে যাবে ধাতু, ক্ষারীয় ধাতু। ঠিক আছে, যেহেতু 1 নম্বর শ্রেণীতে অবস্থান করেছে। এরপর দেখো, যেটা বলেছে যে এক্সের 2টি পরমাণু, এক্স আর একটা এক্স, পরস্পর যদি ওরা বন্ধন করে, সেই ক্ষেত্রে বন্ধনটা কি প্রকৃতির হবে? এরা কিন্তু দেখো বহিস্তম কক্ষপথে 5টা নিয়ে রেখেছে, তাহলে এদের অষ্টক পূর্তির জন্য 3টা প্রয়োজন, তাই না? তাহলে এরা পরস্পর 3টি করে ইলেকট্রন দিয়ে 3টে বন্ধন, সমযোজী বন্ধন গঠন করবে। ঠিক আছে, 3টে সমযোজী বন্ধন গঠন করবে এবং এরা পরস্পর ওই 3টে সমযোজী বন্ধনকে ব্যবহার করবে। ফলে এটাকে আমরা বলে দেব সমযোজী বন্ধন। ক্লিয়ার? তারপরে দেখো,
16 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, অক্সিজেন পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? 16 নম্বর শ্রেণীতে অবস্থিত। ঠিক আছে। 17 ক্লোরিন পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? 17 নম্বরে। সোডিয়াম 1 নম্বরে ক্ষারীয় ধাতু হিসেবে। হ্যালোজেন মৌলগুলোকে 17 নম্বরের শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। পর্যায় সারণীর দ্বিতীয় তৃতীয় পর্যায়ে কটি করে মৌল আছে? 8টি করে। পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটির নাম কি হবে? নিয়ন হবে। তারপর আধুনিক পর্যায় সারণীতে সাধারণ তাপমাত্রায় কোন পর্যায়ে কঠিন তরল গ্যাসীয় মৌল একসঙ্গে অবস্থান করবে? 4র্থ পর্যায়ে। ঠিক আছে। এরপর 23-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, দেখো, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কটি পর্যায় কটি শ্রেণী রয়েছে? 7টি পর্যায় 18টি শ্রেণী। অতি হ্রস্ব পর্যায় কোনটি? প্রথম যে পর্যায় তাকে অতি হ্রস্ব পর্যায় বলা হয়। অতি দীর্ঘ পর্যায় কোনটাকে বলবো? 6ষ্ঠ পর্যায়কে। অতি হ্রস্ব পর্যায়ে অবস্থিত মৌলগুলোর যদি নাম বলা হয় তখন হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে দেবে। 27 আধুনিক পর্যায় সারণীতে কটি গ্যাসীয় মৌল আছে? 11টি। চ্যালকোজেন মৌলগুলোকে 16 নম্বর শ্রেণী বা অক্সিজেন ফ্যামিলি হিসেবে আমরা চিনি। নিক্টোজেন মৌলগুলোকে পর্যায় সারণীর 15 নম্বরে স্থান দেওয়া আছে, যেটাকে নাইট্রোজেন ফ্যামিলি বলি। অতি দীর্ঘ পর্যায়ের মোট মৌলের সংখ্যা কটি? 12টি। অতি দীর্ঘ পর্যায়ে প্রথম এবং শেষ মৌলের নাম যদি বলা হয়, প্রথম হবে সিজিয়াম, শেষ হবে রেডিয়াম। তারপর 32-এর যে প্রশ্নটি রয়েছে, দেখো, যে একটি ইউরেনিয়ামতর মৌলের নাম কি? মেন্ডেলিভিয়াম এমডি। এবং পরমাণুগুলির ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে যদি সাজাই, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, তাহলে ফ্লোরিন সব থেকে বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। এরপর 34-এর যে প্রশ্নটি রয়েছে, ক্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার আর হচ্ছে ফ্লোরিন কোন ধাতব মৌলগুলি মেন্ডেলিভের পর্যায় সারণীর দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত? দেখো, এদের ইলেকট্রন বিন্যাসগুলো করবে, করার পর দেখবে Mg এবং ক্যালসিয়াম এরা কিন্তু দ্বিতীয় শ্রেণীতে অবস্থান করবে, কারণ বহিস্তম কক্ষপথে 2টো করে ইলেকট্রন থাকবে। তারপর ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন, ক্লোরিন এর অধাতব ধর্মের ক্রম যদি দেখি, তাহলে কোনো গ্রুপের উপর থেকে যদি নিচের দিকে যায়, অধাতব ক্রমটা কিন্তু তাদের হ্রাস পাবে। ঠিক আছে। ঠিক একই রকমভাবে তোমরা এটা দিয়ে দিবে ক্রমটা। তারপর সবচেয়ে তড়িৎ ধনাত্মক এবং তড়িৎ ঋণাত্মক মৌল যদি বলা হয়, সবচেয়ে তড়িৎ ধনাত্মক হবে লিথিয়াম এবং ঋণাত্মক হবে ফ্লোরিন। মৌলগুলির ক্রম হ্রাসমান পরমাণুর আকার অনুযায়ী সাজাতে যদি বলে, তাহলে সব থেকে ক্রম হ্রাসমান, ঠিক আছে, তাহলে একটা কোনো পর্যায়ের বাম দিক থেকে যদি আমরা লেফট টু রাইট যদি যাই, তাহলে তাদের পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা যেমন বাড়বে, বহিস্তম কক্ষপথে ইলেকট্রন সংখ্যাও বাড়বে, ফলে পরমাণুর নিউক্লিয়াস এবং বাইরের কক্ষপথে যে আকর্ষণ বল তীব্র হবে, ফলে তাদের আকার ছোট হতে থাকবে। তাই আমাদের এইখানে দেখবে বাম দিক থেকে যত ডান দিকে যাব পর্যায় বরাবর, তত তাদের আকৃতি ছোট হতে থাকবে। পর্যায় সারণীর ক্ষুদ্রতম মৌল কি? হাইড্রোজেন। সর্বাধিক জারণ ক্ষমতা বিশিষ্ট মৌল ফ্লোরিন। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল কোনটি হবে? হিলিয়াম। তরল হ্যালোজেন কোনটি হবে? ব্রোমিন, বা তরল ধাতু বললেও ব্রোমিন হবে। ঠিক আছে। তারপর দেখো, আকারে সবচেয়ে ছোট হালকা হ্যালোজেন ফ্লোরিন। নিষ্ক্রিয় তেজস্ক্রিয় মৌলের নাম রেডিয়াম। হ্যালোজেন মৌলগুলির মধ্যে তেজস্ক্রিয়তা কোনটি? অ্যাস্টারটিন হবে তেজস্ক্রিয়। পর্যায় সারণীতে অবস্থিত সবচেয়ে হালকা ধাতু কোনটি হবে? লিথিয়াম। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি হবে? হিলিয়াম। সন্ধিগত মৌল কাকে বলবো? 3 থেকে 12 শ্রেণী পর্যন্ত যে মৌলগুলো থাকবে, আমাদের দেখেছি প্রথম এবং দ্বিতীয়, তারপরে 3 থেকে একদম 12 পর্যন্ত, তারপরে আবার 13 থেকে শুরু করে 18 পর্যন্ত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 থেকে 12 পর্যন্ত যে মৌলগুলো অবস্থান করছে তাদের আমরা সন্ধিগত মৌল বলছি।
48 দুটি চ্যালকোজেন মৌলের নাম অক্সিজেন এবং সালফার করে দেবে। 49 দুটি নিক্টোজেন মৌলের নাম নাইট্রোজেন ফসফরাস হয়ে যাবে। এরপর 50 আসছি, পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট একটি মৌলের নাম, তখন লিখবে কপার। ক্লিয়ার? এরপরে আমরা সংক্ষিপ্ত 2 এবং 3 মার্কের কিছু প্রশ্ন দেখে নেব যেগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রথমেই দেখো ডোবেনেয়ারের ত্রয়সূত্র। এটা আমরা সকলেই জানি যে পরপর দুটো মানে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে 3টি মৌলকে যদি তাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে যদি সাজাই, তাহলে মাঝেরটির পারমাণবিক ভর প্রথম এবং শেষ যে মৌলটি তাদের গড় হবে। ঠিক আছে, যেমন বেরিয়াম, তারপর আসছি ক্যালসিয়াম, আর মাঝে থাকবে ম্যাগনেসিয়াম। বেরিয়ামের হচ্ছে তোমার বেরিয়ামেরটা দিয়ে দিবে 4 এবং ক্যালসিয়ামের হচ্ছে 20। তাহলে এই দুজনের 20 + 4 / 2 করলে আমরা 12 পাবো, তাই না? তাহলে 12টা হয়ে যাবে এই ম্যাগনেসিয়ামের তোমার পারমাণবিক ভর। এটাই হচ্ছে ডোবেনেয়ারের ত্রয়সূত্র। বোঝা গেল? এরপর মেন্ডেলিভের পর্যায় সূত্রটি বিবৃত করো এবং মেন্ডেলিভের পর্যায় সূত্রের সংশোধিত রূপটাও বিবৃত করো। চলো দেখা যাক। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বিগত সালে অনেকবার এসেছে। ঠিক আছে, আর তোমাদের উদ্দেশ্য করে একটা কথা বলছি। দেখো, তোমাদের ভৌত বিজ্ঞানের প্রশ্ন যথারীতি একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছে বিগত কয়েকটা সাল ধরে। তো তাই তোমরা চাইবে ভৌত বিজ্ঞানটাকে খুব ভালো করে দেখো, সাবজেক্টটা জেনে যেতে হবে। তো যেখান থেকেই প্রশ্ন দিক না কেন তোমরা যেন পারো। ঠিক আছে, আর তোমাদের সাপোর্ট করার জন্য আমরা তো অবশ্যই তোমাদের বিভিন্ন রকমভাবে প্রশ্ন উত্তর করিয়ে জিনিসটাকে তৈরি করার চেষ্টা করছি। এবার তোমাদের উপর ছাড়লাম, তোমাদের যদি ইচ্ছে থাকে অবশ্যই আমাদের সঙ্গে কানেক্ট থাকবে। তাতে করে দেখবে প্রশ্ন উত্তর এতটাই তোমাদের প্র্যাকটিস করিয়ে দেওয়া হবে। তাছাড়াও আমাদের টেস্ট পেপারের সলিউশন হয়, 2 থেকে 3টে টেস্ট পেপার সলিউশন হয়। সেইগুলো করার পর বিগত সালে যেমন এই বছর যে মাধ্যমিক হলো, সেই মাধ্যমিক ছাত্রছাত্রীরা অনেকটাই কিন্তু কমন পেয়েছে। 97 মার্ক কিন্তু কমন এসেছে আমরা যেগুলো করিয়েছিলাম তার মধ্যে থেকেই। আর 2-3 নাম্বার হয়তো তারা ধরতে পারেনি, তাই তাদের হয়নি। কিন্তু যদি ভালো করে তোমরা স্টাডি করো, আশা করি 100-এ 100 হবে। তাই তোমরা জুড়ে থাকবে আমাদের সাথে, এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের উপকারেই আসবে, তোমাদের ক্ষতি হবে না। ঠিক আছে, চলো মেন্ডেলিভের যে পর্যায় সূত্রটি আগে আমরা দেখে নেব। বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলির তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা মেন্ডেলিভের পর্যায় সূত্র। এবার সংশোধিত রূপটাতে কি বলেছে? সংশোধিত যে রূপটাতে দেখো, ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। দেখো, প্রথমেই যে মেন্ডেলিভের যে পর্যায় সূত্র, তাতে কিন্তু তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম পারমাণবিক গুরুত্বের ওপর বেস করে কিন্তু তৈরি করা হয়েছিল। তারপর সংশোধিত রূপটা করা হয়েছে মোজলের পরীক্ষার পর থেকে। ঠিক আছে, তো সেইখান থেকে বোঝা যায় যে পারমাণবিক গুরুত্ব না, পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যার ওপর বেস করেই কিন্তু মেন্ডেলিভের পর্যায় সূত্রটি করা হয়। তাই মেন্ডেলিভের পর্যায় সূত্রের সংশোধিত রূপটাও সেই রকম হবে। বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। এটাই ছিল তার সূত্র, সংশোধিত রূপ। ঠিক আছে, এরপর মেন্ডেলিভের পর্যায় সারণীর 3টি ত্রুটি আলোচনা করো। এই ত্রুটিগুলো জাস্ট একবার বলে দিচ্ছি, তোমরা চাইলে পিডিএফটা নিয়ে নিতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। ঠিক আছে, তো প্রথম হচ্ছে পর্যায়ক্রমে অসঙ্গতি। যে পর্যায়ক্রমে অসঙ্গতি দেখা গেছে কিছু সাদৃশ্য মৌলকে ভিন্ন শ্রেণীতে বা কিছু তোমার আলাদাকে একই শ্রেণীতে অবস্থান করিয়েছিল। বিরল মৃত্তিকা মৌলগুলির পৃথক স্থানের অভাব, মানে বিরল মৃত্তিকাগুলোকে তাদের আলাদা করে পৃথক স্থান দেননি। তারপরে হাইড্রোজেনের বিতর্কমূলক অবস্থান। ঠিক আছে, এইগুলো একটু দেখে নেবে, বই থেকেও দেখে নিতে পারো, সমস্যা নেই। তারপরে এটা খুবই গুরুত্বপূর্ণ যে মোজলের যে পরীক্ষার সিদ্ধান্ত। মোজলের পরীক্ষার মূল সিদ্ধান্ত হলো মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম
তাদের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু মূলত মৌলের পরমাণুর কেন্দ্রে উপস্থিত প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্কের ওপর নির্ভরশীল। এটাই ছিল মোজলের পরীক্ষার মূল গুরুত্ব। এবার এই সিদ্ধান্ত থেকে মেন্ডেলিভের পর্যায় সারণীতে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজানো হয়েছে এবং মোজলের পরীক্ষায় এই গুরুত্ব সিদ্ধান্তকে কাজে লাগিয়ে পরবর্তীকালে মেন্ডেলিভের পর্যায় সারণীর সংশোধনীত রূপ করা হয় এবং সেখানে কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ককে প্রাধান্য দেওয়া হয়। তারপর আসছি সন্ধিগত মৌল কাকে বলে, একটি উদাহরণ বা দুটো তিনটে উদাহরণ তোমরা করে রাখবে। প্রথমত হচ্ছে সন্ধিগত মৌল, যে সমস্ত মৌলগুলো পরমাণু স্থিতাবস্থা এবং কোনো স্থায়ী জারণ স্তরে মৌলটির সর্ববহিস্থ কক্ষপথে বা তার আগের কক্ষপথে ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকবে এবং তাদেরকে আমরা কিন্তু সন্ধিগত মৌল বলবো, ঠিক আছে। এবং সন্ধিগত মৌল হিসেবে ক্রোমিয়াম দিতে পারো, ম্যাগনেসিয়াম দিতে পারো, আয়রন দিতে পারো, কোবাল্ট দিতে পারো, নিকেল দিতে পারো, ঠিক আছে। তারপরে এখানে ক্লোরিন, অক্সিজেন এদের অবস্থানগুলো এগুলো তো করে এলাম, জাস্ট আরেকবার স্ক্রিনশট নিয়ে নেবে তোমরা, পারলে পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে নিতে পারো, ঠিক আছে, অনেক কাজে লাগবে কিন্তু। হ্যাঁ, তারপর দেখো 8-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, 8-এর দাগে যে প্রশ্নটি, কোনো মৌলের পরমাণুতে 17টি ইলেকট্রন এবং 18টি নিউট্রন আছে, কোন কণাটির সংখ্যার দ্বারা মেন্ডেলিভের পর্যায় সারণীতে মৌলটির অবস্থান নির্ণয় করা যায় না এবং মৌলটি মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোন কোন পর্যায়ে কোন কোন শ্রেণীতে। এটা দেখো আমরা আগেই করে এসেছি, তোমরা পারবে। নিউটন সংখ্যা দ্বারা কোনো রকমভাবে অবস্থান নির্ণয় করা যায় না এবং এদের ইলেকট্রন বিন্যাসগুলো করে দিয়ে কিন্তু এদের বলে দেবে, ঠিক আছে, এটার বলার মতো কিছু নেই। তারপর 9-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, ধরো দুটি মৌলের এ, বি এবং এদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 7 এবং 20। মেন্ডেলিভের পর্যায় সারণীতে এ ও বি এর অবস্থান নির্দেশ করতে বলেছে। এটাও একই রকম, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নেবে, ইলেকট্রন বিন্যাস করবে এবং বলে দেবে যে কোথায় অবস্থান করে কিভাবে, ঠিক আছে। তো মনে রাখবে, বহিস্তম কক্ষপথে যদি একটি বা দুটি থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো রকমের 10 যোগ করার দরকার নেই, কারণ দীর্ঘ পর্যায় সারণীর ক্ষেত্রে, ঠিক আছে। মেন্ডেলিভ হলে আলাদা কথা, কিন্তু দীর্ঘ পর্যায় সারণীর ক্ষেত্রে যদি অবস্থান বলতে চাও 1 এবং 2 যদি থাকে কোনো রকমের 10 যোগ করবে না, কিন্তু 3 থেকে একদম 4, 5, 6 এরকম হয় যদি, তাহলে সেই ক্ষেত্রে 10 যোগ করবে, ঠিক আছে। তারপরে দেখো 10-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, একটি মৌলের পরমাণুতে কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 8টি এবং এম কক্ষপথে ড্যাশটি ইলেকট্রন আছে। আচ্ছা, 7টি এখানে হবে। হ্যাঁ, একটু মিস্টেক হয়ে গেছে, একটু কারেকশন করে নাও, অ্যাডজাস্ট করে নাও, এটা 7টা হবে। 7টি ইলেকট্রন আছে, মৌলটির যোজ্যতা কত হবে? ভালো কথা, যোজ্যতাটা কত হবে ইলেকট্রন বিন্যাস করলেই তোমরা বুঝতে পারবে। ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি তাহলে কিন্তু 2, 8 প্লাস 7 আছে, তাহলে বহিস্তম কক্ষপথে অষ্টক পূর্তির জন্য কটা লাগবে? একটা ইলেকট্রন লাগবে, তাহলে যোজ্যতা হবে 1। পর্যায় শ্রেণীতে এদের অবস্থান কি হবে? এটা যেহেতু এদের কক্ষপথের সংখ্যা হচ্ছে 3টি, তাহলে তৃতীয় পর্যায় এবং শ্রেণী হবে, যেহেতু 7 আছে বহিস্তম কক্ষপথে, তাহলে 10 যোগ করে দেবে, তাহলে 17 নম্বর শ্রেণীতে অবস্থান করে, ব্যাস হয়ে গেল, তাই না? তারপরে এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বারে বারে মাধ্যমিকে এসেছে, তোমাদের ক্ষেত্রেও আসতে পারে। XYZ মৌলগুলির পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া আছে, দীর্ঘ পর্যায় সারণীতে অবস্থান বলেছে এবং এদের কোনটি অপরা তড়িৎধর্মিতা, তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে সেটা বলতে বলেছে। একটু দেখে নিবে, দেখলেই বুঝতে পারবে। একই জিনিস বারবার বকবক করে তোমাদের মাথা খাবো না, ওকে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ওকে। তারপর দেখো 12-এর দাগের, হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলের একটি সাদৃশ্য এবং গ্রুপ 7 মৌলের একটি সাদৃশ্য। তো একটু দেখে নাও, এটা তোমরা পড়ে এসেছো, তাও একবার দেখে নাও। দেখো, যদি হাইড্রোজেন এবং ক্ষার ধাতুর সঙ্গে সম্পর্ক যদি দেখি, তাহলে হাইড্রোজেন মৌলগুলো ক্ষার ধাতুর মতো বিজারক গ্রুপে কাজ করবে এবং হাইড্রোজেন মৌলগুলো ক্ষার ধাতুর মতো বিজারক গ্রুপেও কাজ করবে, ঠিক আছে। একটা জিনিস বারবার লেখা হয়েছে, একটু অ্যাডজাস্ট করে নাও। তারপরে হাইড্রোজেন হ্যালোজেনের সঙ্গে যদি সম্পর্ক দেখি, তাহলে হ্যালোজেনগুলো দ্বিপরমাণু গ্যাসীয় অধাতু মৌল, একই রকমভাবে হাইড্রোজেনও হবে অধাতু, ঠিক আছে, এবং সমযোজী যৌগ গঠন করবে। তারপর হাইড্রোজেনের ধর্মের গ্রুপ 1 নম্বর ধর্মের সঙ্গে বৈসাদৃশ্যটা দিয়েছে এখানে,
বৈসাদৃশ্যটা করে নেবে, বই থেকে করে নেবে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একই রকম, এগুলো আর বলবো না, তারপরেরটাও বলবো না, ঠিক আছে। হ্যাঁ, এইটা ইম্পর্ট্যান্ট। 15 মৌল সমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝো? উদাহরণ সহ লিখো। দেখো, যে সমস্ত ধর্মগুলো পরমাণুর ক্রমাঙ্কের পরিবর্তনের সঙ্গে নিয়মিতভাবে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় সেই সকল ধর্মকে বলা হয় পর্যাবৃত্ত ধর্ম। একটি পর্যাবৃত্ত ধর্ম হলো পারমাণবিক ব্যাসার্ধ। কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় এবং তেজস্ক্রিয়তা পর্যায়গত ধর্ম কিন্তু নয়, এটা মনে রাখবে, ঠিক আছে। অনেকবার মাধ্যমিকে এসেছে। তারপর আসছি, কোনো মৌলের পরমাণুর আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝো? দেখো, আয়নাইজেশন শক্তি হচ্ছে সর্ববহিস্তম তোমার কক্ষপথ থেকে সর্বনিম্ন শক্তি মানে গ্রাউন্ড স্টেটে থাকবে মৌলগুলো একটা বিচ্ছিন্ন গ্যাসীয় অবস্থায় যদি থাকে, তার বহিস্তম কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে তার নিউক্লিয়াসের আকর্ষণ থেকে সম্পূর্ণরূপে যদি আমরা বের করতে চাই এবং তাকে যদি ধনাত্মক আধানে পরিণত করতে চাই 1 একক, যে পরিমাণ শক্তি লাগবে সেটাকে বলবো আয়নাইজেশন শক্তি, ঠিক আছে। তো আয়নাইজেশন শক্তি এদের পর্যায় অনুযায়ী আমরা যদি দেখি, ঠিক আছে, একটা গ্রুপের উপর থেকে নিচ বরাবর আয়নাইজেশন শক্তি ক্রমশ কী হবে? হ্রাস পেতে থাকবে, কারণ গ্রুপের ওপর থেকে যখন নিচের দিকে যাব তখন কিন্তু তাদের পরমাণুর যে তোমার নিউক্লিয়াসের বাইরের কক্ষপথের সংখ্যা বাড়বে, ফলে বহিস্তম কক্ষপথ থেকে নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন সেটা কিন্তু কমতে শুরু করবে, ফলে সহজেই আমরা বের করতে পারবো কম শক্তি প্রয়োগ করে, তাই না। এরপর এইগুলো তোমরা একটু দেখে নিও, স্ক্রিনশট নিয়ে নাও, একটু স্ক্রিনশট নেবে এগুলো। তারপর আসছি তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কেমন জিনিস? দেখো, এ এবং বি যদি এরা পরস্পর বন্ধন গঠন করে, সমযোজী বন্ধন গঠন করে, তাহলে এই সমযোজী বন্ধনের জোরটাকে যে নিজের দিকে বেশি পরিমাণ টানতে পারবে তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হবে। অর্থাৎ এই সমযোজী বন্ধনের অভিমুখটাকে নিজের দিকে যে মানে নিজের দিকে টানবে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, এবং এই অভিমুখটাকে নিজের দিকে মানে টেনে আনা বা নিজের দিকে আকর্ষণ করা, এটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। সহজ ভাষায় বললাম, এবারে এটা বইয়ের ভাষায় আছে, একটু দেখে নিও, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নেবে। এইরকম প্রশ্ন কিন্তু বারে বারে তোমাদের মাধ্যমিকে রিপিট হয়েছে, টেস্ট পেপারে অনেকবার রয়েছে, এই প্রশ্নগুলো দেখে নিও। এদের ইলেকট্রন বিন্যাস সব ক্ষেত্রেই কিন্তু ইলেকট্রন বিন্যাসগুলো করবে, তারপরে ব্যাখ্যা করবে। হ্যাঁ, এই প্রশ্নটাও খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নাও, নাহলে টেলিগ্রাম চ্যানেলে যাও, সেখানে আমি PDF দিয়ে দেবো, নিয়ে নেবে। এরপর কয়েকটা জিনিস বলে দিই। মুদ্রা ধাতু কোনগুলো? গোল্ড, সিলভার, যেগুলোতে টাকা পয়সা তৈরি করা হতো আগেকার দিনে, এখন তো আমাদের নিকেল আর শঙ্কর ধাতু দিয়ে করা হচ্ছে, কিন্তু আগেকার দিনে গোল্ডের, সোনার, রূপার, তামার কয়েন ছিল না, সেইগুলো তো মুদ্রা তৈরি হতো বলে এখানে মুদ্রা ধাতু বলা হয়। তারপরে সুপার হ্যালোজেন কি? আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে 17 নম্বর শ্রেণীতে ফ্লোরিন মৌলটিকে ক্ষুদ্র আকারের জন্য এবং তীব্র তড়িৎ ঋণাত্মক ধর্ম এবং অতি সক্রিয় হওয়ার জন্য এই ফ্লোরিনকে আমরা সুপার হ্যালোজেন বলবো, ঠিক আছে। নোবেল গ্যাস কোনগুলো? 18 নম্বর শ্রেণীতে অবস্থান করবে যে সমস্ত মৌলগুলো দীর্ঘ পর্যায় সারণীর ক্ষেত্রে, আর যদি মেন্ডেলিভ বলি তাহলে 0 শ্রেণীতে অবস্থান করবে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এইগুলোকে আমরা বলবো নিষ্ক্রিয় মৌল। এরা কিন্তু তার বহিস্তম কক্ষপথে কিন্তু অষ্টক সূত্র পূর্তি ঘটে থাকে, ফলে এরা সহজেই কিন্তু স্বাভাবিক অবস্থায় কারোর সাথে বিক্রিয়া করবে না, নিষ্ক্রিয় থাকে, ঠিক আছে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন লাগলো অবশ্যই জানাবে, আর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে, আর পারলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারো, বা আমাদের দেখবে তোমাদের মাধ্যমিক যত সামনাসামনি আসবে টেস্ট পেপারের সলিউশন আমরা দিই,
তোমরা দেখে থাকবে, আমাদের চ্যানেলে ভিজিট করো, চ্যানেলে দেখবে অনেক ভিডিও রয়েছে এবিটিএ টেস্ট পেপার, পর্ষদের টেস্ট পেপারের সলিউশন, সেগুলো কিন্তু তোমাদের অনেকটাই উপকারে আসবে। ওকে, তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।